হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছি। আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকের পার্ট 2 নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা প্রতিদিনের মতো আজকেও খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তো গত ক্লাসে আমরা বেসিক যে বিষয়গুলো ছিল, অর্থাৎ যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে মূল যে আলোচনাগুলো ছিল, শব্দ থেকে অপোজিট ওয়ার্ড, পাশাপাশি দেখা গেছে আমাদের অনলি বা অ্যালোনের নিয়মটা আমরা শিখেছিলাম। তো আজকের আলোচ্য বিষয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যদিও পার্ট 2 বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হিসেবে এটা পার্ট 3, যেহেতু আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে একটা ক্লাস করেছিলাম। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আজকের রুলস নাম্বার 2 নিয়ে স্টার্ট করব। তাহলে আমি মূল আলোচনা যাচ্ছি। আজকে রুলস নাম্বার 2 তে যেটা উল্লেখ করা আছে, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ মাস্ট বা হ্যাভ টু। মাস্ট অর্থ অবশ্যই, হ্যাভ টু কিন্তু অবশ্যম্ভাবী বা অবশ্যই করতে হবে এমনটা বোঝায়। মাস্ট বা হ্যাভ টু উল্লেখিত বাক্যের ক্ষেত্রে এই ক্যাপশনগুলো মনে রাখতে হবে। এই ক্যাপশনগুলো দিয়ে কিন্তু আমি প্রশ্ন নির্ণয় করতে পারবো অ্যাকচুয়ালি কোন ধরনের প্রশ্নটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কোন রুলসে সলভ হবে। তাহলে আমাদের স্ট্রাকচারে চলে যাই। সূত্রটা কি বলছে? মাস্ট বা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাদ বসে। অর্থাৎ এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, মাস্ট বা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাটের জায়গায় ক্যান নট হেল্পও কিন্তু লেখা যায়। কে যদি ক্যান নট হেল্প দিয়ে সলভ করতে চাও, সেক্ষেত্রে দেখা গেছে ক্যান নট হেল্পের পরে ওই প্রশ্নের ভার্বের আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ ভার্বের জেরান্ড ফর্ম করতে হয়। যেহেতু আবার ভার্বের পরিবর্তন করতে হয়, সেটা আমার দৃষ্টিতে সহজ সিস্টেম না, যার ফলে আমি এটাকে বেশি সমর্থন করব যে মাস্ট বা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাদ বসানো, আর বাকি শব্দগুলো অপরিবর্তিত থাকবে। যেহেতু একটা জায়গা চেঞ্জ করে বাকিগুলো অপরিবর্তিতভাবে রাখা যায়, সেহেতু তুলনামূলকভাবে কম্পারেটিভ করলে এই রুলসটাই ইজিয়ার হয়। সেক্ষেত্রে আমরা একটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে তাহলে মাস্ট উল্লেখ করা আছে, মনে রাখতে হবে মাস্ট বা হ্যাভ টু দুটোই কিন্তু এক প্রশ্নে থাকবে না, যে কোনো একটা থাকবে। এই সেন্টেন্সে মাস্ট আছে, মাস্ট যেহেতু আছে তাহলে আমরা মাস্টের রুলসটা কিভাবে সলভ করব? সাবজেক্টের জায়গায় থাকবে উই। এই মাস্টের পরিবর্তে আমরা কি লিখবো? ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট, বা সংক্ষেপে কান্ট বাট বলা যায়। উই কান্ট বাট, তারপরে যা আছে তা, বাকি বিষয়গুলো অপরিবর্তিত থাকবে। ডু দ্য ওয়ার্ক, দ্যাটস অল। এরপরে আমরা পরবর্তীটা যাই। যেহেতু এখানে মাস্ট বা হ্যাভ টু দুইটা শব্দ ছিল, তাহলে আমরা মাস্টের ক্ষেত্রে একটা এক্সাম্পল ফলো করেছি, এবার আমরা হ্যাভ টুর ক্ষেত্রে এক্সাম্পল ফলো করি। এখানে সেন্টেন্সটা কি আছে? দে হ্যাভ টু প্লে দ্য ম্যাচ। তারা অবশ্যই ম্যাচটি খেলবে। এখন এখানে আসি, তাহলে দের জায়গায় আবারও সাবজেক্ট দেই থেকে যাবে, হ্যাভ টুর জায়গায় কি চলে আসবে? কান্ট বাট or cannot but, then other words বসে যাবে, play the match। আশা করি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরপরে আমরা রুলস নাম্বার 3 ফোকাস করি। যেহেতু 1 নম্বর রুলস ছিল অনলি বা অ্যালোন যুক্ত বাক্যের ক্ষেত্রে, যেটা আমরা পার্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পার্ট 1 এ আলোচনা করেছি। এখন আমরা 3 নম্বর রুলসে যাচ্ছি। 2 নম্বরে ইতিমধ্যে আলোচনা করেছি এভরি বা অল যুক্ত বাক্যের ক্ষেত্রে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এভরি বা অল যুক্ত বাক্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। এখানে ক্যাপশন কি দেওয়া আছে? এভরি বা অল এর পরিবর্তে দেয়ার ইজ নো। খুব ইম্পর্টেন্ট, এভরি বা অল এর পরিবর্তে কি আছে? এখানে দেয়ার ইজ নো বসাতে হবে। অটোমেটিক্যালি প্রশ্নের এভরি বা অল থাকলে যে কোনো একটা থাকবে, তার পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো। তারপর কি করব? প্লাস এভরি বা অল এর পরের শব্দ। অর্থাৎ প্রশ্নে কিন্তু শুধু এভরি দেওয়া থাকবে না, বা শুধু অল দেওয়া থাকবে না। এই দুইটা শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে, তারপরে এভরি বা অলের পরে যে কোনো একটা আলাদা একটা ওয়ার্ড যোগ করা থাকবে। যেমন ধরো এভরি বডি, তার মানে কি এভরির সাথে কি আছে? বডি আছে। আবার ধরো তোমার এভরি ওয়ান, তাহলে এভরির সাথে কি আছে? ওয়ান আছে। তো এইভাবে কিন্তু এভরির সাথে কিছু না কিছু থাকবে, বা অলের সাথে কিন্তু কিছু না কিছু থাকবে।
ওই এভরি বা অলের সাথে যে অতিরিক্ত শব্দ দেওয়া থাকবে এই পরের শব্দটাই তারপরে বসাতে হবে। প্রথমে দেয়ার ইজ নো লিখবো, তারপরে এভরি বা অলের পরের শব্দটা লিখবো। এরপরের সূত্র কি বলতেছে? এরপরের সূত্র বলতেছে বাট, সূত্র অনুযায়ী বাট লিখতে হবে, তারপরে আদার ওয়ার্ড, তারপরে প্রশ্নে যে শব্দগুলো থাকে অন্যান্য শব্দ সেগুলো লিখবো। তাহলে আমরা রুলস অনুযায়ী কাজ করা শুরু করি। একটি एग्जांपल ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই কিন্তু সুখী হতে চায়, তাই না? সবাই সুখী হতে চায়। তাহলে আমরা এখানে একটু সিলেবল করি। সিলেবল করলে কিন্তু এখানে প্রথম শব্দটা কি? সূত্র অনুযায়ী এভরি। আমি অল দিয়ে দেখি না, এখানে এভরি দিয়ে দিচ্ছি, কারণ এভরি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে। তো এভরির পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো। নিশ্চয়ই আমরা ইতিমধ্যে ফোকাস করেছি, দেয়ার ইজ নো। এরপর আসি, এভরির পরে আমরা কি শব্দ পেলাম? ওয়ান। সূত্র কিন্তু বলতেছে এভরি বা অলের পরের শব্দ লিখতে হবে। তাহলে এখানে কি আছে? ওয়ান। তাহলে দেয়ার ইজ নো ওয়ান। তারপরে কি আছে? তারপরে হচ্ছে সূত্র বলতেছে কি? বাট। তাহলে আমাকে কি লিখতে হবে? বাট। তারপরে কি আছে? আদার ওয়ার্ড। তাহলে এখানে অন্যান্য শব্দ কি আছে? ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে আমিও লিখবো কি? ওয়ান্টস টু বি হ্যাপি। দ্যাটস অল। কাছ থেকে ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে নিশ্চয়ই আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি আসলে যে everyone wants to be happy। তাহলে কি? there is no one but wants to be happy। দেখো সবই কিন্তু আগের মতোই আছে, শুধু এভরি বা অলের জায়গায় there is no, তারপরে হচ্ছে কি আমরা সূত্র অনুযায়ী এভরি বা অলের পরের শব্দ প্লাস বাট বসাবো। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমরা এগুলো উঠিয়ে নিব, প্রয়োজনে রিভিউ করে দেখে নিব। এবার আমরা রুলস নাম্বার 4 এ চলে যাই। রুলস নাম্বার 4, এটা কিন্তু বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আছে। অলওয়েজ যুক্ত বাক্যের ক্ষেত্রে, অলওয়েজ যুক্ত বাক্যের ক্ষেত্রে অলওয়েজ যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে সলভ করব? এখানে ক্যাপশনটা হচ্ছে অলওয়েজ এর পরিবর্তে, কোশ্চেন তো আমার অলওয়েজ লেখা থাকবে, হ্যাঁ, অলওয়েজ এর পরিবর্তে আমরা কি বসাবো? নেভার বসাবো। এরপরে হচ্ছে প্লাস অপোজিট ওয়ার্ড। কিন্তু আমি একটু ভেঙে বলতে যাই, তাহলে কি? অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড প্লাস অন্যান্য শব্দ। তার মানে অন্যান্য শব্দ বলতে আমরা কি বুঝছি? যে বাকি শব্দগুলো কোনো পরিবর্তন হবে না। বেসিক্যালি পরিবর্তন হবে প্রশ্নে যেখানে অলওয়েজ পাবো তার পরিবর্তে কি লিখবো? নেভার। আবার প্রশ্নে যেখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড পাবো তার কি করতে হবে? বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তোমরা একটু মনে করে দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন শব্দ ছিল, যেমন লাইক, ডিসলাইক, মানে হ্যাপি, আনহ্যাপি, মানে ওই শব্দগুলো কিন্তু আমি অপোজিট ওয়ার্ডগুলো লিখে দিয়েছিলাম যেগুলো বেশি ব্যবহার হয়। ওগুলোই কিন্তু এখন এখানে কি হবে? এই সূত্রের ক্ষেত্রে কাজ করবে। যদিও আমরা 1 থেকে 3 পর্যন্ত রুলসগুলোতে কিন্তু সেগুলো প্রয়োগ করার প্রয়োজন হয়নি, বাট অলওয়েজ যুক্ত রুলসটা কিন্তু তোমাকে অবশ্যই সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডে প্রশ্নের অ্যাডজেক্টিভ ওয়ার্ড চেঞ্জ করে অপোজিট ওয়ার্ড থ্রো করতে হবে। আর আমরা সবাই জানি যে সকল শব্দ দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, সাধারণত সেই সকল শব্দগুলোকে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসেবে গণ্য করা হয় বা বলা হয়। তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরো, he wants always, he wants always to
টু বি হ্যাপি, যেহেতু আমরা এরকম টাইপের একটা প্রশ্ন আগে শিখেছিলাম। হি ওয়ান্টস অলওয়েজ টু বি হ্যাপি, এটা কি করতে বলছে? নেগেটিভ। তাহলে আমরা কি সলভে চলে গেলাম। যেহেতু এগুলোর কোনো পরিবর্তন হবে না সাবজেক্ট ভার্বের, অলওয়েজ এর পরিবর্তে আমরা কি লিখব? হি ওয়ান্টস নেভার টু বি, এইটা কিন্তু অপোজিট অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আমরা প্রশ্নে খুঁজবো টু যেমন একটি প্রিপজিশন, বি একটি ভার্ব বলা চলে, সেখানে কিন্তু ওয়ান্টস পিবি প্রিন্সিপাল ভার্ব, হি সাবজেক্ট, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড না। আর অলওয়েজ এর পরিবর্তে আমার নেভার হলো। কোন শব্দ দ্বারা আমার দোষ বোঝায়, গুণ বোঝায়, ভালো কোনো বিষয় বোঝায়, খারাপ কোনো বিষয় বোঝায়, অবস্থা বা মানে বিভিন্ন এই সংখ্যা বোঝায়, সেই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে। আর যেগুলো ন্যাচারালি অপোজিট ওয়ার্ড হয় সেগুলো কিন্তু আমরা অপোজিট ওয়ার্ড থ্রো করব। আবার কিছু কিছু শব্দ আছে অ্যাডজেক্টিভে সরাসরি অপোজিট ওয়ার্ড হয় না, সেগুলো আমরা প্রিফিক্স যোগ করে কিন্তু অপোজিট করব। তাহলে এখানে আমরা সবাই জানি হ্যাপির অপোজিট ওয়ার্ড হচ্ছে আনহ্যাপি। তাহলে অর্থ কিন্তু পরিবর্তন হয় না, যেটা পার্ট 1-এ বলছিলাম। প্রশ্ন যে অর্থ প্রকাশ করবে, আমি হয়তো নেগেটিভ শব্দ প্রয়োগ করে সেটাকে অ্যান্সার করব, নেগেটিভ করতে বলা হয় বিধায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অর্থ কিন্তু পরিবর্তন হবে না। হি ওয়ান্টস অলওয়েজ টু বি হ্যাপি, সে সর্বদাই কি সুখী হতে চায়। হি ওয়ান্টস নেভার টু বি আনহ্যাপি, তার মানে কি সে কখনো অসুখী হতে চায় না। অর্থ কিন্তু কি একই থাকলো, জাস্ট নেগেটিভ আকারে প্রকাশ হলো। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমরা রুলস নাম্বার 4 দিয়ে আজকের আলোচনা শেষ করব। 4 আমরা আলোচনা করেছি, রুলস নাম্বার 5। রুলস নাম্বার 5-এ আছে যেমন ধরো বোথ ডট 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 এন্ড যুক্ত বাক্যের ক্ষেত্রে কি হবে। সেখানে দেখা গেছে, একটু মনে মনে কল্পনা করি, এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ। বোথ এক, বোথ প্রথম শব্দ, মাঝখানে অনন্য প্রশ্নের শব্দ থাকবে, পরে এন্ড কি দ্বিতীয় শব্দ। তাহলে লেখা যায় এইভাবে যে প্রথম শব্দের পরিবর্তে নট অনলি এবং দ্বিতীয় শব্দের পরিবর্তে বাট অলসো বসে। বাকি সব শব্দ প্রশ্নের অপরিবর্তিত থাকবে, যেগুলো আমি লিখছি না বাট বলে দিচ্ছি। প্রশ্নের অন্যান্য শব্দগুলো অপরিবর্তিত থাকবে, শুধু চেঞ্জ হবে এই জায়গাটা। এখন আসি, যে জিনিসটা বোঝার বিষয় আছে, কখনো কখনো অ্যান্ড এখানে থাকতে পারে, আবার বোধ কি এখানে থাকতে পারে। এই কারণে আমি কিন্তু লিখতে পারতাম যে বোধের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় কি বাট অলসো বসে। আমি আবারও বলি, বোধের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় কি বাট অলসো বসে। আমি কিন্তু সেটা বললাম না, এই কারণে বললাম না। কখনো কোনো প্রশ্নে অ্যান্ড আগে থাকবে, বোধ পরে থাকবে, আবার কখনো কোনো প্রশ্নে বোধ আগে থাকবে, অ্যান্ড পরে থাকবে। এই কারণে আমি লিখে দিছি প্রথম শব্দের পরিবর্তে, যেখানে দুইটা শব্দ হবে, এই দুটাই থাকবে প্রশ্নের মধ্যে, বাট কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। তাই আমরা যেটাকে আগে পাবো না কেন, সেটার পরিবর্তে আমরা লিখবো নট অনলি এবং পরেরটার পরিবর্তে লিখবো কি বাট অলসো। আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। রহিম and Karim both students, এটাকে আমাদের কি করতে বললো? নেগেটিভ করতে বললো। তাহলে আমরা কি পেয়েছি? and both। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি এটা এখানে থাকতে পারে, এটা এখানে থাকতে পারে, বাট দুটোই থাকবে। এটা দেখে আমি কিন্তু এই কোর্সে চলে যাব। তাহলে সলভ করব কিভাবে? রাহিম not only Karim but also friends, বা এখানে কি দেওয়া আছে? স্টুডেন্টস। আবার যদি প্রশ্নটা এভাবে থাকতো যে, আমি একটু ঘুরিয়ে লিখি যে both Rahim and Karim
ফ্রেন্ডস বা স্টুডেন্টস, তাহলে এখানে কিন্তু এই যে প্রথমে আমি তখন কি লিখতাম, তখন কিন্তু আমাকে আবার চেঞ্জ করে তোমরা এটা উঠাইতে পারো যার কাছে যেটা ভালো লাগে, যে নট অনলি রহিম বাট অলসো করিম। অনেক সময় প্রশ্ন এভাবে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই থাকে ফ্রেন্ডস। তাহলে কি বোথের জায়গায় কি আমার চলে আসলো কি নট অনলি এবং রহিম লিখলাম, আবার এন্ডের জায়গায় চলে আসলো কি বাট অলসো, তারপরে করিম ফ্রেন্ডস লিখলাম, দ্যাটস অল। আবার এগুলো কিন্তু এই নট অনলি বাট অলসো থাকলে আবার অ্যান্সারে কিন্তু আমি যখন অ্যাফার্মেটিভ চাবে তখন নট অনলির জায়গায় বোথ এবং বাট অলসো জায়গায় অ্যান্ড লিখ। অর্থাৎ আমি যে 5টা রুলস আলোচনা করলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যা আবার উল্টায় দিলে কিন্তু ওই শব্দগুলোর পরিবর্তে যা বসছে সেগুলো আবার উল্টায় দেওয়া ওইগুলো বসাতে হবে অ্যাফার্মেটিভ চাইলে। একটা শিখলে কিন্তু আমরা 2টা শিখতে পারবো। তাহলে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং এই রুলসগুলো তোমরা ভালো করে মেমোরাইজ করো, প্র্যাকটিস করো। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।